চ্যাপ্টার 3 স্ট্রাকচার অফ ম্যাটার। স্ট্রাকচার অফ ম্যাটারের today is the last lesson. Today is the last lesson. Remember, আজকে ওয়েডনেসডে তোমাদের উইকের এটা লাস্ট ক্লাস, এট দ্য সেম টাইম এটা চ্যাপ্টারেরও লাস্ট ক্লাস। তাহলে অ্যাজ ইউজুয়াল কি হবে, নেক্সট ক্লাস এক্সাম। তো তোমরা কালকে থেকে এই চ্যাপ্টারের কোশ্চেন রেডি হয়নি, যাই হোক আমি বলবো। স্ট্রাকচার অফ ম্যাটার, টুডে টপিক হচ্ছে এক্সেপশন অফ ইলেকট্রনিক কনফিগারেশন। Exceptions of electronic configuration. Exceptions of electronic configuration. তাহলে exceptions of electronic configuration টা কি? Exceptions of electronic configuration মানে electronic configuration এর exception। তো এইটা একটা গ্রেট স্টাডি, এটা একটা গ্রেট স্টাডি and it is very important study. সেটা হচ্ছে এক্সেপশনস অফ ইলেকট্রনিক কনফিগারেশন। ওকে, এখন ধরো অরবিটাল গুলো কি 1s 2s 2p cs cp cd cd না মানে অর অ্যারেঞ্জমেন্ট যেটা 4s 3d 4p 5s সাপোজ। আচ্ছা, this is the order of energy orbital, this is the order of orbital, this is the order of orbital। তাহলে this is the order of orbital মানে কি? মানেটা হচ্ছে যে 1s ফিল আপ হবে দেন 2s এ যাবে, 2s ফিল আপ হবে দেন 2p তে যাবে, 2p ফিল আপ হবে দেন 3s এ যাবে, 3s ফিল আপ করলে দেন 3p তে যাবে, 3p ফিল আপ হবে তারপর 4s এ যাবে, 4s ফিল আপ হয়ে 3d তে যাবে, 3d ফিল আপ হয়ে 4p তে যাবে, 4p ফিল আপ হয়ে 5s এ যাবে। আমার এই কথাটা মনে রাখো, কি বলছি স্যার? টিচার কি বললো আমার কথাটাকে ফলো করো। আমি ঠিক কি বলেছি এটা ভালো করে খেয়াল করতে হবে। আমি বলেছি এভাবে বলিনি যে আগে 1s এ যাবে তারপর 2s এ যাবে তারপর 2p তে যাবে তারপর 3s এ যাবে তারপর 3p তে যাবে তারপর 4s এ যাবে, আমি কিন্তু এইভাবে বলিনি। আমি বলেছি কিভাবে শোনো, আমি বলেছি যে 1s ফিল আপ হবে দেন 2s এ যাবে, 2s ফিল আপ হবে দেন 2p তে যাবে, 2p ফিল আপ হবে দেন 3s এ যাবে, 3s ফিল আপ হবে দেন 3p তে যাবে, 3p ফিল আপ হবে দেন 4s এ যাবে, 4s ফিল আপ হবে দেন 3d তে যাবে, 3d ফিল আপ হওয়ার পরে 4p তে যাবে, 4p ফিল আপ হওয়ার পরে 5s এ যাবে। আমি যে কথা বলেছি সেই কথা হিসেব করে আমাকে বলো যে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d5। আচ্ছা তাসনিম, তাসনিম জি স্যার। আচ্ছা তুমি আমাকে বলো যে আমার এই কথার রেফারেন্সে আমাকে বলো তো যে এই ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশনটা ঠিক আছে কিনা, মানে ঠিক আছে কিনা বলতে রুল মেনে আছে কিনা। স্যার ঠিক আছে। আবার রিপিট করতেছি যে এটা কি রুল মেনে মেনে মানে রুল মেনে হইছে কিনা, মানে এটা কি রুল ফলো করেছে কিনা। এটা এই ডিস্ট্রিবিউশনে কি রুল ফলো করা হয়েছে প্রপারলি? নো স্যার। হ্যাঁ স্যার ওখানে ফলো করা 4s1 হবে না স্যার। হ্যাঁ মানে হবে না বলতে হওয়া উচিত ছিল না। জি স্যার। যেটা তো যেটা তো হইছে কিন্তু হয়ে গেছে, আমাদের কিছু করার নাই, কিন্তু এটা হওয়া এইটা রুল কি করছে, ভায়োলেট করছে, তাই না? এবার আসো বাকি সবাই আমরা দেখি। হ্যাঁ ওকে, তাহলে দেখো তো এটা কি বলেছিলাম, আমি বলেছিলাম যে s ফিল আপ হবে দেন 2s যাবে, 2s ফিল আপ হবে 2p তে যাবে, 2p ফিল আপ হবে 3s এ যাবে, 3s ফিল আপ হবে 3p তে যাবে,
সিপি ফিল আপ হবে, 4s এ যাবে, 4s ফিল আপ হয়ে সিটিতে যাওয়ার কথা। তাকে মানছে এখানে মেনেছে না, ফলো করেছে না, তাহলে এটা একটা এক্সেপশন। এটা কি তাহলে এক্সেপশন? এক্সেপশন মানে কি তাহলে? যে কোনো ইলেকট্রন ডিস্ট্রিবিউশন আছে যেগুলো রুল ফলো করে না, কোনো ইলেকট্রন ডিস্ট্রিবিউশন আছে যেগুলো রুলকে ভায়োলেট করে। তার মধ্যে এটা একটা, যেটা কিনা রুল কি করছে, ভায়োলেট করছে। রুল ভায়োলেটটা এটা কি ধরনের রুল ভায়োলেশন করছে? মানে রুল ভায়োলেশন কি এই করছে যে সে আগে হায়ার অরবিটালে গেছে পরে লোয়ার অরবিটালে, তা কিন্তু না। রুল ভায়োলেশন কি এই যে সে সিরিয়াল নষ্ট করছে? তা কিন্তু করেনি। সে কিন্তু এমন করেনি যে সিরিয়ালটা নষ্ট করছে, তা করেনি। অর্ডারটা কি সে ভায়োলেট করছে? এখানে কি অর্ডার ভায়োলেট করছে? অর্ডার ভায়োলেট করেনি, রাইট কিনা? এখানে এটা অর্ডার ভায়োলেট করেনি, ভায়োলেট করছে হচ্ছে কি একটা রুল ভায়োলেট করছে। অর্ডার ভায়োলেট করেনি, রুল ভায়োলেট করছে। কিরকম? যে 4s ফিল আপ হয়ে ইলেকট্রন 3d তে যাওয়ার নিয়ম, কিন্তু তা হয়নি। তার মানে সেটা এখানে কি করেনি, ফলো করেনি। তাহলে ফলো করেনি এটা আমরা বুঝতে পারলাম, ফলো করেনি এটা আমরা বুঝতে পারলাম যে ফলো করেনি। এন্ড এটাও বুঝতে পারলাম যে মানে ফলো যে করেনি সেটা মানে রুলসে ব্রেক করছে, সেটা কোন জায়গাতে ব্রেক করছে আমরা এটা জেনেছি। এখন শুধু বাকি রইল কি, যে কেন এমন করলো, তাই না? যে এটা কেন করলো সে, মানে এটা কেন হয়, এই এক্সেপশনটা কেন হয়, কেন এই ভায়োলেট করলো সে, এটাই তো আমাদের জানা দরকার, রাইট না? ওকে, তাহলে আমরা কি ডিসকাস করতে চাচ্ছিলাম জানো? এক্সেপশনস অফ ইলেকট্রনিক কনফিগারেশন। আমরা ডিসকাস করতে চাচ্ছি হচ্ছে এক্সেপশনস অফ ইলেকট্রনিক কনফিগারেশন। এই হচ্ছে এক্সেপশন, এক্সেপশনস অফ ইলেকট্রনিক কনফিগারেশন। ইসি না, ইসি দেখতেছো, এটা তোমরা বুঝে নিবা যে ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রনিক কনফিগারেশন। আচ্ছা, এবার তোমাদের সাথে একটা ব্যাপার শেয়ার করতে হবে, সেটা হলো স্ট্যাবিলিটি অফ অরবিটাল। স্ট্যাবিলিটি অফ অরবিটাল, এইটা একটা বেসিক কনসেপ্ট। স্ট্যাবিলিটি অফ অরবিটাল এটা একটা বেসিক কনসেপ্ট, যে অরবিটালের স্টেবিলিটি। স্টেবিলিটি অফ অরবিটাল মানে হচ্ছে অরবিটালের স্টেবিলিটি। তোমরা জেনে রাখবা যে এস এর চেয়ে পি, পি থেকে ডি, ডি থেকে এস এ যত যাবা তত স্টেবিলিটি কমবে। এস অরবিটালের থেকে পি, পি অরবিটাল থেকে ডি, ডি থেকে এফ অরবিটালের দিকে কি হয়, স্টেবিলিটিটা কমে যায়, স্টেবিলিটি ডিক্রিজ হয়। ইট ইজ ট্রুলি এ পাওয়ারফুল আইডিয়া। তাহলে কি হলো যে স্টেবিলিটি অফ অরবিটাল যেটা, সেটা হচ্ছে রিমেম্বার দ্যাট যে এস অরবিটাল থেকে পি অরবিটাল, পি থেকে ডি অরবিটাল, ডি থেকে এফ অরবিটাল যত যাবা তত ওই অরবিট মানে তত কম স্টেবল, তত লেস স্টেবল। এস থেকে পি থেকে ডি, পি থেকে ডি এন্ড ডি থেকে এফ যত যাবা, ঠিক আছে, এটা তত কম স্টেবল, এটা ততটাই কম স্টেবল। এটা একটা প্রথম কনসেপ্ট দিলাম, যে এস থেকে পি, পি থেকে ডি, ডি থেকে এফ যত যাবা তত অরবিটাল স্টেবিলিটি কমতে থাকে। এই অরবিটাল থেকে এটা থেকে এটা, ওটা থেকে এটা স্টেবিলিটি কমতে থাকে। ব্যাপারটা হচ্ছে যে তোমার এস অরবিটাল যেটা, এস অরবিটাল এটা না এরকম স্ফেরিক্যাল, পি অরবিটাল না ডাম্বেল। পি অরবিটাল হচ্ছে ডাম্বেল, এস অরবিটাল হলো স্ফেরিক্যাল, আর পি অরবিটালটা দেখতে ডাম্বেল। এস অরবিটাল দেখতে কেমন হবে, স্ফেরিক্যাল, আর পি অরবিটাল দেখতে কেমন হবে, ডাম্বেল। এরকম ডাম্বেল হবে, এরকম ডাম্বেল। এন্ড ডাম্বেলটা এক্স এক্সিস আছে, ওয়াই এক্সিসে আছে, জেড এক্সিসে আছে, এই এরকম তিনটা ডাম্বেল, তিনটা ডাম্বেল। আর যেটা ডি অরবিটাল, ডি অরবিটাল যেটা, আর একটা ডি অরবিটালই এরকম, একটা ডি অরবিটালই এরকম। এখানে তো তিনটা পি অরবিটালই আছে। পি অরবিটাল গুলো একটা হচ্ছে পি এক্স,
একটা পি ওয়াই, একটা পি জেড। তাহলে পি অরবিটাল কয়টা? তিনটা। রিমেম্বার, হাউ মেনি? থ্রি। পি এক্স, পি ওয়াই, পি জেড। পি এক্স, পি ওয়াই, পি জেড। এস একটাই, এস শুধু এস, কিন্তু পি হচ্ছে তিনটা। পি এক্স, পি ওয়াই, পি জেড। তেমনি ডি হচ্ছে পাঁচটা। কয়টা? হাউ মেনি? ফাইভ। তার মধ্যে এটা একটা। ডি তো আমি পাঁচটা আঁকতে পারবো না, মানে এত জায়গা নাই। তো একটা দিয়ে এক্সাম্পল দিলাম। একটা ডি এরকম এরকম পাঁচটা ডি আছে, একটা ডি মাত্র এটা। এটা কোনো একটা ডি, জি ওয়ান মনে করো, একটা মাত্র ডি। আচ্ছা, এস যেটা, এটা এখনো ডিসকভার হয় নাই। মানে ডিসকভার হয় নাই বলতে এটা এখনো পাবলিশ হয় নাই। তো আমরা কি বুঝতেছি যে আস্তে আস্তে কি হচ্ছে, কমপ্লেক্স হচ্ছে না? আস্তে আস্তে কি হচ্ছে, কমপ্লেক্স হচ্ছে। তাইলে এস থেকে পি, পি থেকে ডি, ডি থেকে এস এর দিকে আস্তে আস্তে কি হচ্ছে, কমপ্লেক্স হচ্ছে। আস্তে আস্তে কি হচ্ছে, টুইস্টিং হচ্ছে। তো তখন কি হয়, স্টেবিলিটি কমতে থাকে, স্টেবিলিটি কমতে থাকে। তাহলে অরবিটালের মধ্যে এসপিডিএফ এর স্টেবিলিটির আইডিয়াটা কি? যে এস অরবিটাল থেকে পি, পি থেকে ডি, ডি থেকে এফ অরবিটালের কি স্টেবিলিটি কম। নাম্বার ওয়ান পয়েন্ট। নাম্বার টু হচ্ছে আবার, সেটা হচ্ছে যে তোমার এস টু, পি সিক্স, ডি টেন, এফ ফোরটিন, এস টু, পি সিক্স, ডি টেন এন্ড এফ ফোরটিন, এই অরবিটাল গুলা হচ্ছে ফুলফিল। এই অরবিটাল গুলো হলো ফুলফিল বা ফুলফিল। ঠিক আছে? তাহলে এই অরবিটাল গুলো হলো ফুলফিল্ড অরবিটাল। এস ওয়ান, পি থ্রি, ডি ফাইভ আর এফ ফোর সেভেন, এগুলো কি তাহলে হাফ ফিল্ড। ঠিক আছে? হাফ ফিল্ড। তাহলে কি হলো, একটা টাইপ অফ, এই যে এস টু মানে কি, এস কমপ্লিট, পি সিক্স, পি কমপ্লিট, ডি টেন, টেন, ডি কমপ্লিট, এফ ফোরটিন কি, ফোরটিন কমপ্লিট। তাহলে এগুলো হচ্ছে কি ফিল আপ, ফুলফিল। আর এফ ওয়ান মানে টু এর হাফ, পি থ্রি সিক্স এর হাফ, ডি টেন তার হাফ, এফ ফোরটিন তার হাফ, এরা হলো হাফ ফিল্ড। তাহলে এই টাইপটা হচ্ছে ফুলফিল, আর এরা হলো হাফ ফিল্ড। ফুলফিল, হাফ ফিল্ড, ফুলফিল, হাফ ফিল্ড। আর যারা ফুলফিল, রিমেম্বার, এরা কোয়াইট স্টেবল। যারা ফুলফিল এরা হচ্ছে কোয়াইট স্টেবল, মানে কি অনেক বেশি স্টেবল, এরা অনেক বেশি স্টেবল। আর যারা হাফ ফিল, এরাও স্লাইটলি স্টেবল, এরাও কি স্লাইটলি স্টেবল। তাহলে তোমার টু টাইপ অরবিটাল স্টেবল, টু টাইপ অরবিটাল কি স্টেবল, টু টাইপ। ওয়ান টাইপ হলো হাফ ফিল্ড, আরেকটা টাইপ কি ফুলফিল। হাফ ফিল্ড, ফুলফিল। হাফ ফিল্ড যেমন স্টেবল, ফুলফিল্ড স্টেবল। মানে ফুলফিল্ড হচ্ছে সবচেয়ে বেশি স্টেবল, আর তারপরে সেকেন্ড স্টেবল কে, যারা হাফ ফিল্ড, যেটা কিনা হাফ ফিল্ড। তাহলে রিমেম্বার যে যে অরবিটাল গুলো ফুলফিল এগুলো স্টেবল অরবিটাল, আর যেগুলো হাফ ফিল্ড সেগুলো নিয়ারলি স্টেবল। ওগুলো কি নিয়ারলি স্টেবল, দ্যাট মিন্স স্লাইটলি স্টেবল। তো এই ফুলফিল অরবিটাল যেহেতু সবচেয়ে বেশি স্টেবল, তাহলে একটা অ্যাটমের ডিজায়ার থাকবে, একটা অ্যাটমের ডিজায়ার থাকবে এইগুলা গেইন করার, এগুলো তারা গেইন করতে চাইবে। কোন একটা অ্যাটম এস টু, পি সিক্স, ডি টেন, এফ ফোরটিন হতে চাইবে, মানে থাকতে চাইবে। মানে অ্যাটমরা চাইবে যে তার কাছে এস টু থাক, পি সিক্স থাক, ডি টেন, এফ ফোরটিন এভাবে থাকুক। তাহলে হয় তারা কি চাইবে যে ফুলফিল থাক পসিবল হইলে, কারণ ওটা স্টেবল। আর সেকেন্ড তাদের একটা ডিজায়ার থাকে হচ্ছে যে যখন ফুলফিল হইতে পারলো তারপরে তাদের ইচ্ছাটা আর কোথায় আসে, একবারে যখন তাদের হাফ ফিল হওয়ার চান্স থাকে। তার মানে তারা হয় হাফ ফিল হইতে চাইবে, নয় ফুলফিল হইতে চাইবে। তার মানে একটা অরবিটাল বা একটা অ্যাটম নিজের ইচ্ছায় কি চাইবে, চাইবে যে হাফ ফিল হইতে, অথবা চাইবে যে ফুলফিল করতে, হাফ ফিল করতে বা ফুলফিল করতে। কেন করতে চাইবে? কারণ এই অরবিটাল গুলা স্টেবল।
আর এই অরবিটাল, যে অরবিটাল যত স্টেবল হবে সেই ডিস্ট্রিবিউশনটা তত স্টেবল হবে, সেই অ্যারেঞ্জমেন্টটা তত স্টেবল হবে। তাহলে আমরা জানলাম যে অরবিটালের স্টেবিলিটি কি। অরবিটালের স্টেবিলিটি কি, ফার্স্ট অফ অল হচ্ছে শুধু sp-df, অর্থাৎ কয়টা ইলেকট্রন আছে এটা ম্যাটার করে না, মনে করো কয়টা ইলেকট্রন আছে সেটা নিয়ে আমার কোনো কথা নাই, শুধু sp-df তাদের মধ্যে স্টেবিলিটি কি, তখন হচ্ছে s স্টেবল, তারপর p, তারপর d, তারপর s। আর যদি মনে করো না কয়টা ইলেকট্রন থাকার পরে, মানে ইলেকট্রন আসছে এখন স্টেবিলিটি কি, তখন তোমার আনসার হচ্ছে যে যেগুলো হাফ ফুলফিল্ড ওইগুলো স্টেবল, আর না হলে হাফ ফিল্ড স্টেবল। এমনটা কেন? এমনটা কেন তোমাদেরকে একটু আবার একটা আইডিয়া দিচ্ছি, আমি একটা স্ট্রং আইডিয়া দিচ্ছি। স্ট্রং আইডিয়াটা হচ্ছে, তোমরা তো জানো যে এস এ কয়টা ইলেকট্রন থাকতে পারে, 2, পি তে কয়টা ইলেকট্রন থাকতে পারে, 6, ডি তে কয়টা ইলেকট্রন থাকতে পারে, 10। তোমরা আজকে থেকে জেনে নাও এই 2 ইলেকট্রন কিভাবে থাকে। এই 2 ইলেকট্রন এরকম, এস এর যে 2 ইলেকট্রন থাকে সেই 2 ইলেকট্রন কিভাবে থাকে জানো? দুইটা অপোজিট ডাইরেকশনে, অপোজিট স্পিন, এটাকে বলা হয় স্পিন। কি বলে? স্পিন। অ্যারো দিয়ে বুঝাবা, স্পিন, এবং সেটা অ্যারো দিয়ে বুঝায়। এবং খেয়াল করছো, একটা আপওয়ার্ড একটা ডাউনওয়ার্ড, একটা আপওয়ার্ড একটা ডাউনওয়ার্ড। তাহলে এস এর 2 ইলেকট্রন এই সেই 2 ইলেকট্রন যেটার অপোজিট ডাইরেকশনে আছে। পি এর 6 ইলেকট্রন না, দেখো কিভাবে আছে, দেখো। ডি এর 10 ইলেকট্রন না, স্যার এটা কি 1L? না এল না, অ্যারো অ্যারো, এগুলো সব অ্যারো অ্যারো অ্যারো। মানে একটা হলো এই দিকে, মানে ধরো একটা হলো এরকম আপ অ্যারো, আরেকটা হচ্ছে ডাউন অ্যারো। একটা হচ্ছে আপ অ্যারো, একটা হচ্ছে ডাউন অ্যারো। তাহলে এস এস এর 2 ইলেকট্রন, পি এর 2 4 6 ইলেকট্রন, ডি তে 2 4 6 8 10 ইলেকট্রন, দেখো। তার মানে হচ্ছে এস অরবিটালে কয়টা বক্স, 1, পি অরবিটালে 3 বক্স, ডি অরবিটালে 5 বক্স, এন্ড প্রত্যেকটা বক্সে কয়টা করে ইলেকট্রন, 2 করে ইলেকট্রন। এইটাই হচ্ছে রুল, এটাই হচ্ছে কি রুল। আচ্ছা, তাহলে এ স্যাটিসফাই এই অবস্থায় থাকলে, পি স্যাটিসফাই এই অবস্থায় থাকলে, জি স্যাটিসফাই এই অবস্থায় থাকলে, কারণ তারা মনে করবে যে তাদের প্রত্যেকটা বক্স ফিল আপ, যেভাবে ফিল আপ থাকার কথা ছিল। ওকে ফাইন। এবার এস এ অনলি 1 ইলেকট্রন, পি প্রতিটা বক্সে 1 1 করে আছে, ডি এর এভরি বক্সে 1 1 1 1 করে আছে। তার মানে তার যে পার্টনার নাই 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 নাই। তাহলে এইটা এখন S1 হাফ ফিল্ড, এটা P3 এটা হাফ ফিল্ড, এটা D5 এটা হাফ ফিল্ড। এখন এরাও কিছুটা স্যাটিসফাই। কেন স্যাটিসফাই জানো? এর কথা আলাদা, এর হাফ ফিল্ড আর এর ফুল ফিল্ডটা স্টেবল। এর ফুল ফিল্ডটা তো স্টেবল, দুইটা ইলেকট্রন নিয়ে আছে, স্যাটিসফাই। এটার হাফ ফিল্ড স্যাটিসফাই কিনা সেটা আমাদের খুব একটা হেডেক না। এ ফুলফিল হইতেছে, ফুলফিল থাকলে সে স্টেবল, ফুলফিল থাকলে ওইটা স্টেবল হবে। কিন্তু ওইটা হাফ ফিল্ড হইলে, ওইটার হাফ ফিল্ড হইলে যে খুব একটা স্টেবল হবে এমনটা না। মানে ওটার ফুলফিল হইলে অনেক বেশি স্টেবল, কিন্তু এটার হাফ ফিল্ড হইলে যে খুব একটা স্টেবল হবে তা না। কারণ এর ফুলফিল্ডের সাথে এর হাফ ফিল্ডের তেমন একটা ভ্যালু ক্রিয়েট করে না। এর ফুলফিল থাকার সাথে এটার হাফ ফিল্ড থাকাটা তেমন ভ্যালু ক্রিয়েট করে না। কেন আমি একটু বলি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড।
এই পি অরবিটাল এর প্রত্যেকটা বক্সে 2 2 2 করে আছে, সবগুলো বক্সে কি আছে 2 2 2 করে আছে। তাহলে প্রত্যেকটা বক্স যদি 3টা ইন্ডিভিজুয়াল মানুষ হয়, মনে করো এই 3টা ইন্ডিভিজুয়াল ম্যান, এই 3টা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। মনে করো এক্স এর কাছে 2টা আছে, সি এর কাছে, ওয়াই এর কাছে 2টা আছে, জেড এর কাছে 2টা আছে। তাহলে এক্স ওয়াই জেড কি হ্যাপি বা স্যাটিসফাই? আচ্ছা, এখন এক্স এর কাছে 1, ওয়াই এর কাছে 1, আর জেড এর কাছে 1 আছে। এখনো কিন্তু তারা এই কারণে স্যাটিসফাই যে তাদের সবার কাছে সমান আছে। এক্স কি মাইন্ড করবে বা এক্স কি রাগ করবে যে ওদেরকে দেখে, অথবা ওয়াই অথবা জেড? এখনো তারা কিছুটা স্যাটিসফাই। কেন স্যাটিসফাই? যে না, সবার সমান আছে। এটাতে তারা যেমন স্যাটিসফাই, ইকুয়াল আছে, আবার ফিল আছে। আর এটাতেও তারা কিছুটা হলেও স্যাটিসফাই। কোন কারণে স্যাটিসফাই? যে না, আমাদের সবার সমান আছে। তাহলে এদের স্যাটিসফ্যাকশনের কি একটা কারণ আছে। এ তো একা একা কিসে স্যাটিসফাই হবে, ঠিক না? একা একা আর কিভাবে খুশি হবে? তার কারণে এই স্টেবিলিটিটা যতটা দামি, এটা নিয়ে তেমন কোনো ব্যাপার না, এটা দিয়ে তার খুব একটা প্রফিট নাই। কিন্তু এই ক্ষেত্রে প্রফিট আছে, যে এই 3জনকে আমি স্যাটিসফাই করতে পারছি, আবার এই 3টাকে আমি স্যাটিসফাই করতে পারছি। কেন? ইকুয়াল ডিস্ট্রিবিউশন দিয়ে। এইখানে 5টা আছে, মনে করো এ বি সি ডি ই পর্যন্ত আমি 5জনকে স্যাটিসফাই করতে পারছি। কেন? কিভাবে বললাম স্যাটিসফাই করতে? যে না, সবাইকে ইকুয়াল দেওয়া হয়েছে, এবং তার উপরে আবার সবাই ছিলাম। আবার এখানেও এ বি সি ডি ই এফ ই পর্যন্ত, এখানেও কিন্তু তারা খুব একটা আনহ্যাপি না, এখনো তারা স্যাটিসফাই যে এইটা ভেবে যে আমাদের সবার সমান আছে। তার মানে আমি এটাকে যেমন অনেক বেশি হ্যাপি করতে পারছি, এটাকে কিছুটা হলেও হ্যাপি করতে পারছি। এটাকে আমি বেশি স্যাটিসফাই করতে পারছি, এটাকে কিছুটা হলেও স্যাটিসফাই করতে পারছি। তাহলে স্যাটিসফ্যাকশন আসে কখন থেকে? হাফ ফুলফিল হলে, নয়তো হাফ ফিল হইলে, ফুলফিল হলে নয়তো হাফ ফিল হইলে। কিন্তু ওই স্যাটিসফ্যাকশনটা এস এর বেলায় খুব একটা ভ্যালু ক্রিয়েট করে না। তাহলে আই হোপ ইউ আন্ডারস্টুড দিস, যে হাফ ফিল্ড অরবিটাল কেন স্টেবল। কেন স্টেবল? কারণ ফুলফিল্ডের স্যাটিসফ্যাকশন আর হাফ ফিল্ডের স্যাটিসফ্যাকশনের একটা কারণ আছে, যার কারণে এরা স্টেবল। ওকে, তাহলে আমরা কি এটা বুঝতে পেরেছি যে এক্সেপশন মানেটা কি? ফার্স্ট কথা, যে আমরা কি বুঝতে পেরেছি যে এক্সেপশন মানেটা কি, কোথায় এক্সেপশনটা মানে জানতে চেষ্টা করেছি। সেকেন্ড, জানতে চেষ্টা করেছি যে অরবিটালের স্টেবিলিটি বলতে একটা ব্যাপার আছে। এই দুইটা জিনিসকে বেসিক ধরে এখন আমরা কোশ্চেনের অ্যান্সার করব। কোশ্চেন হলো, why isn't chromium and copper, why isn't হবে না, তাহলে যেহেতু দুইটাই দিয়ে দিচ্ছি, why aren't chromium and copper follow general rule of EC? যে কেন ক্রোমিয়াম এন্ড কপার জেনারেল রুল ফলো করে না? কেন ক্রোমিয়াম এন্ড কপার জেনারেল রুল ফলো করে না? দেখি তো কি করে। রুল, ইলেকট্রনিক কনফিগারেশন অফ ক্রোমিয়াম কি? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1 and 3d কি 5। এটা হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন ডিস্ট্রিবিউশন। এটা কি ক্রোমিয়ামের ইলেকট্রন ডিস্ট্রিবিউশন। আচ্ছা, ডিফারেন্ট কালার দিয়ে দেখাচ্ছি। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d4, এটা ছিল কি জেনারেল রুল। তার মানে যদি জেনারেল রুল ফলো করতো তাহলে এটা হতো, যদি জেনারেল রুল ফলো করতো তাহলে এটা হতো। সিন্স ক্রোমিয়ামের ডিস্ট্রিবিউশন হচ্ছে এটা, যেটা অ্যাকচুয়াল,
তাহলে ক্রোমিয়ামের এটা হচ্ছে অ্যাকচুয়াল ডিস্ট্রিবিউশন আর এটা হচ্ছে জেনারেল রুল অফ ডিস্ট্রিবিউশন। তার মানে ক্রোমিয়াম জেনারেল রুল ফলো করেনি। তুমি এটা কিভাবে অ্যান্সার করবা? তুমি ক্রোমিয়ামের ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন দেখাবা তোমরা, এন্ড দেখিয়ে বলবা যে জেনারেল রুলের ডিস্ট্রিবিউশন কি, দেখিয়ে বলবা যে সো দ্যাট ক্রোমিয়াম জেনারেল রুল ফলো করেনি। করেনি সেটা আগে বলবা, ওকে? করেনি সেই জায়গাটা বলবা এইভাবে। পরবর্তীতে থিওরিটিক্যালি যদি বলো যে জেনারেল রুল হলো যে লোয়ার এনার্জি অরবিটাল আগে ফিল আপ হবে, দেন হায়ারে যাবে, লোয়ার এনার্জি অরবিটাল ফিল আপ হয়ে হায়ারে যাবে। বাট এখানে 4s ফিল আপ না করে ইলেকট্রন 3d তে ইলেকট্রন থাকার পরেও 4s ফিল আপ না। দিস ইজ অ্যান এক্সেপশন, এন্ড দ্য রিজন অফ এক্সেপশন একটা সেন্টেন্সে এত কিছু, কিন্তু রিজনটা কিন্তু ওয়ান সেন্টেন্স অ্যান্সার। আর তা হচ্ছে 3d হাফ ফিল্ড ইজ, এই যে তুমি এটা রেফারেন্স বলবা যে 3d অরবিটাল যদি হাফ ফিল্ড হয় তাহলে সেটা কি হয়, কিছুটা স্টেবল হয়। 3d হাফ ফিল্ড হইলে কি হয়, এটা মোর স্টেবল। 3d হাফ ফিল্ড মানে 3d5, 3d5 মোর স্টেবল, 3d5 মোর স্টেবল, 3d5 মোর স্টেবল। তো 3d5 মোর স্টেবল, এই কারণে 3d5 হতে চায়। অর্থাৎ যখন কিনা 3d4 হইছে, তোমরা কিন্তু এটা ভেবো না, তোমরা এটা ভেবো না যে 4s1 হওয়ার পরেই 3d5 হইছে। নট এট অল, নট এট অল। 4s1 হয়ে তারপর 3d5 হইছে, না না, একদমই না। 4s2 সে ছিল, 4s2 হওয়ার পরে আমরা কি 3d1 পাবো না? আমরা কি 3d2 পাবো না? আমরা কি 3d3 পাবো না? সবই তো ছিল। কিন্তু যেই না 3d4 হইছে, তখন 3d4 এর একটা অপশন যে একটা ইলেকট্রন পেলে সে হাফ ফিল্ড হইতে পারে। 3d4 যখন হয় তখন তার ইচ্ছাটা তৈরি হয়। 3d4 হওয়ার পরে তার মধ্যে ইচ্ছাটা তৈরি হয় যে সে হাফ ফিল্ড হইতে পারে। আর ইচ্ছাটা কখন তৈরি হয়, ডিজায়ারটা কখন তৈরি হয়? তুমি যদি মনে করো যে তোমার কাছে 1000 টাকা জমা করবা, বা 1000 টাকা জমা করা যায় কিনা সেটা তোমার কাছে মনে করো 900 টাকা আসার পরে তুমি চিন্তা করতে পারো। কথার কথা যে 900 টাকা আসার পরে তুমি চিন্তা করতে পারো 1000 টাকা 100 টাকা হইলে আমার 1000 টাকা হয়। এখন তুমি যদি মনে করো এটা 800 টাকা, 700 টাকা, 600 টাকা, 500 টাকা থাকা অবস্থায় তুমি এটা চিন্তা করতে পারো না, কারণ এটা অনেক দূরে। ঠিক যখন 3d4 হইছে তখন তার মধ্যে এই ব্যাপারটা কাজ করতেছে যে এখন সে নিয়ার টু হাফ ফিল্ড। এবার কি নিয়ার টু হাফ ফিল্ড, সে খুব কাছাকাছি চলে আসছে হাফ ফিল্ডের, খুব কাছাকাছি চলে আসছে হাফ ফিল্ডের। তাহলে সে হাফ ফিল্ড হইতে পারে চাইলে, কিন্তু কিভাবে? একটা ইলেকট্রন তার চাই, একটা ইলেকট্রন তার চাই। তখন সে এই 4s অফার করে, বা 4s এর কাছ থেকে একটা ইলেকট্রন টেনে নেয়। তার মানে আসলে 3d4 থেকে 3d5 এর তৈরি হয়, ডাইরেক্ট 3d5 হয় না। 3d4 ই 3d5 এ কনভার্ট হয়, 3d4 3d5 এ কনভার্ট হয়, 3d4 3d5 এ কনভার্ট হয়, মনে রাখবা। এবং সেটা কিভাবে কনভার্ট হয়? 4s থেকে একটা ইলেকট্রন নিয়ে নেয়, 4s থেকে একটা ইলেকট্রন সে নিয়ে নেয়, নিয়ে সে 3d5 হয়। কারণ সে জানে যে একটা ইলেকট্রন নিলে সে স্টেবল হতে পারে, এটা তার ইন্টারেস্ট। এই ইন্টারেস্ট থেকে এক্সিকিউট করার জন্য সে 4s থেকে একটা ইলেকট্রন নিয়ে নেয়। এখন তোমরা যদি ভাবো, কথার কথা, তোমরা যদি ভাবো যে স্যার যখন 3d3 ছিল তখন দুইটা নিয়ে কেন হইল না? যদি 4 কে সে 5 বানাইতে পারে তাহলে 3 কে কেন 5 বানালো না, বা 2 নিয়েই 5 বানাতো, কারণ এর কাছে তো 2 ছিলই। এইটাই আমি একটু বলি, সকালেও একটা ক্লাসে কথা বলছি। মনে করো ডি এস এর সাথে একটা অপশন দিতেছে যে এসে আমি স্টেবল হই
তার জন্য তোমাকে একটা ইলেকট্রন ছাড়তে হবে। আমি স্টেবল হই, তার জন্য তোমাকে একটা ইলেকট্রন ছাড়তে হবে। 4s কি করবে, সেটা হয়তো মেনে নিবে, কারণ কি যে একটা গেলেও তার কাছে একটা থাকতেছে। তো এটা আমি একটু এইভাবে বুঝাইতেছি যে মনে করো কারো কাছ থেকে কেউ একজন খুব মনে করো খুব সম্পর্ক ভালো, এই কারণে কি হলো, একজনের কাছে একজন 2টা কিডনি এবং বললো যে আমাকে একটা কিডনি দিতেই হবে, আমার বাঁচার জন্য তোমাকে একটা কিডনি দিতেই হবে। তো 2টা থাকলে সেখান থেকে একটা চাইলে হয়তো যদি এমন কোনো রিলেশন হয় যে বা এমন ক্রাইসিস হয় হয়তো দিবে। তাহলে 2টা থেকে তুমি একটা চাইলে 2টা কিডনির একটা কিডনি দিতে পারি বা দিতে পারে। কিন্তু কেউ যদি কাছে 2টা কিডনি চায়, অর্থাৎ ওই 2টা কিডনি তার থেকে নিয়ে আসলে সে আর বাঁচে না, ওই দিলে কেউ যাবে, ওই দিলটা থেকে কেউ যাবে যে 2টা কিডনি দিয়ে দিই, এমন কি হয়? ব্যাপারটা এইভাবে চিন্তা করো যে ফরেস্ট থেকে সে যদি বলে যে 2টাই দিয়ে দেন, হবে কি? ফরেস্ট কি সেটা মানবে? সেটা মানবে না। একটা যখন দরকার, যে ঠিক আছে তোমার একটা দরকার, দিলাম আমি একটা, তাহলে ব্যাপারটা এরকম। তাহলে আমরা বুঝতে হবে যে 3d4 আসার পরে 4s থেকে একটা ইলেকট্রন নিয়ে সে 3d5 এ কনভার্ট হয়েছে, আর 4s1 থেকে একটা ইলেকট্রন তার নেওয়া পসিবল, কারণ সে স্টেবল হওয়ার জন্য এটা নেয়। নিবে কেন? স্টেবল হওয়ার জন্য। কার কাছ থেকে নিবে? 4s এর কাছ থেকে। এখন তুমি যদি আমাকে পাল্টা কোশ্চেন করো যে স্যার 4s কেন দিবে, আমি মনে আছে আমি বলেছিলাম যে 4s2 হওয়ার পরে 4s1 হওয়াটা নিয়ে 4s এর কোনো মানে এস এর কোনো মাথা ব্যথা আছে? আমি বলেছিলাম না এস এটা নিয়ে কোনো ভ্যালু ক্রিয়েট করে না, s2 s1 এটা তেমন একটা ম্যাটার ক্রিয়েট করে না, কারণ এস এমনিতেই স্টেবল। তাইলে এস এর কোনো ক্ষতি হচ্ছে না এখানে তেমন একটা, উপরন্তু লাভ হচ্ছে ডিএস, যার কারণে এটা হয়। তাহলে এটা হচ্ছে তার গল্পের মতো ব্যাপারটা বলা, কিন্তু মেইন কথাটা হচ্ছে যে ক্রোমিয়াম জেনারেল রুল ফলো করেনি, এটাই হচ্ছে সত্য। এন্ড কিভাবে দেখলো যে ফলো করেনি? কারণ 4s ফিল আপ থাকার কথা ছিল, অর্থাৎ জেনারেল রুল এটা হওয়ার কথা, সেটা ফলো করেনি, এটাই ট্রু। কিন্তু কেন করেনি ফলো? যে ফলো করেনি যে ডি অরবিটাল হাফ হইলে এটা স্টেবল হয়, যার কারণে 3d যখন 4 হয় তখন 4s থেকে একটা ইলেকট্রন নিয়ে সে হাফ ফিল্ড হয় এবং এভাবে ক্রোমিয়ামটা স্টেবল হয়। সিম্পল। কপার 29, 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d10 3d10। তাহলে কপার 29 কি জেনারেল রুল ফলো করেছে? তাও করেনি। এবং মনে হচ্ছে যে এইটা নর্মাল কি হওয়ার কথা ছিল, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d9 হবার কথা নাকি? তাহলে এটা হচ্ছে গিয়া অ্যাকচুয়াল, আর এটা হলো জেনারেল রুল নাকি? তাহলে জেনারেল রুল আর অ্যাকচুয়াল নট সেম, তার মানে জেনারেল রুল ফলো করেনি, যেহেতু জেনারেল রুল ফলো করেনি তাই এটা এক্সেপশন। এন্ড একই কারণ না, 3d হাফ ফিল হতে চাইলে, ফুলফিল হতে তো চাইলে তারও আগে, তাহলে সে 3d9 অবস্থায় কি হবে? 4s থেকে একটা ইলেকট্রন নিয়ে নিবে, নিয়ে 3d10 হবে। বেনিফিট কি তাতে? বেনিফিট হচ্ছে 3d10 হইলে এটা স্টেবল হয়। তাহলে these are the exception of electron distribution, these are the exception of electronic configuration। আমরা জানবো যে কাদেরটা এক্সেপশন এবং কেন এক্সেপশন, কাদেরটা এক্সেপশন এন্ড কেন এক্সেপশন। এই হচ্ছে এক্সেপশনস অফ ইলেকট্রনিক কনফিগারেশন। আমরা প্রিভিয়াস ক্লাস থেকে শুরু করেছি রুল অফ ইলেকট্রন ডিস্ট্রিবিউশন। তো আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি যে নরমাল যে রুলটা সেটা, আর আজকে দেখতেছি যে এক্সেপশনটা দেখলাম বাই দিস টাইম। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত ইলেকট্রন ডিস্ট্রিবিউশনের এক্সেপশন দেখলাম এন্ড এক্সেপশনস এর এক্সপ্লেনেশন দিলাম, ঠিক আছে? তা আমাকে একটু বলো যে তোমরা কি আমার এই এক্সপ্লেনেশনে স্যাটিসফাই? বলো।
কি বলো, আনসার করো যে মানে তোমরা ক্লিয়ার তো না? হ্যালো, জি স্যার। ওকে, হ্যাঁ আচ্ছা, এবার টপিক হচ্ছে রিলেটিভ অ্যাটমিক মাস। টপিকটা হলো আমাদের রিলেটিভ অ্যাটমিক মাস। রিলেটিভ অ্যাটমিক মাস, রিমেম্বার, রিলেটিভ অ্যাটমিক মাস। ওকে, তো রিলেটিভ অ্যাটমিক মাসটা এবার শেয়ার করতে যাচ্ছি আমরা, না? রিমেম্বার যে রিলেটিভ অ্যাটমিক মাস ইজ ইকুয়াল টু, রিলেটিভ অ্যাটমিক মাস ইজ ইকুয়াল টু mass of an atom upon 1/12 mass of carbon 12 atom। আচ্ছা, একটু বুঝায় বলি যে কার্বন 12 অ্যাটম মানে কি, কার্বন 12 অ্যাটম মানে কি। তোমাদের ডেফিনেটলি আইসোটোপের একটা কনসেপ্ট আছে, আইসোটোপের কনসেপ্ট। কার্বনের আইসোটোপ কি 612, কার্বনের আইসোটোপ কি 614। তাহলে একটু দেখো তো যে 612 কার্বনের একটা আইসোটোপ, 614 কার্বনের আরেকটা আইসোটোপ। তা আইসোটোপের যে কনসেপ্টটা সেটা কি ছিল, যে প্রোটন নাম্বার ইকুয়াল মাস নাম্বার ডিফারেন্ট, প্রোটন নাম্বার ইকুয়াল মাস নাম্বার ডিফারেন্ট। তাহলে দিস আর দ্য আইসোটোপস অফ কার্বন, দিস আর দ্য আইসোটোপস অফ কার্বন। তাহলে কার্বন 12 বলতে কোন আইসোটোপকে বোঝাচ্ছে? এই C12 বলতে এই আইসোটোপকে বোঝাচ্ছে। C12 মানে কার্বনের এই আইসোটোপটাকে মিন করতেছি আমরা। কার্বনের তো আরেকটা আইসোটোপ আছে, কার্বন হ্যাজ দ্য অ্যানাদার আইসোটোপ। জয়েন করতে যাচ্ছে পূর্ণতা এই সময় 7:30 বাজেই নেই। তাহলে দেখো আইসোটোপ মানে কি আমরা জানি যে প্রোটন নাম্বার ইকুয়াল মাস নাম্বার ডিফারেন্ট, আইসোটোপ। কিন্তু এখানে যে আইসোটোপের কার্বনের যে আইসোটোপটা সেটা হচ্ছে কোনটা, যেটা কার্বন 12 আইসোটোপ, যেটা কার্বন 12 আইসোটোপ। এই যে কার্বন 12 মাসের যে আইসোটোপ, সেই আইসোটোপ। তাহলে C12 বলতে এটাই বুঝাচ্ছি, C12 বলতে মিন করতেছি যে কার্বনের 12 যে আইসোটোপটা, কার্বনের যে আইসোটোপের মাস কত 12, ওই আইসোটোপটা। আমাকে একটু বলো তো যে কার্বন 12 যে আইসোটোপ, সেই 12 এর 1 মানে কত? 12 এর 1/12 ইজ ইকুয়াল টু কত? 12 এর 1/12 ইজ ইকুয়াল টু কত? 1 না? তাহলে 12 এর 1/12 মানে কি 1। 12 এর 1/12 মানে কি 1। তার মানে এই 1টা হচ্ছে একটা ইউনিট। 1 কি 1 ইউনিটের মাস, 1 কি 1 ইউনিটের মাস। আন্ডারস্টুড? আচ্ছা, তাহলে যে কোনো অ্যাটমের রিলেটিভ অ্যাটমিক মাস কত? যে কোনো অ্যাটমের রিলেটিভ অ্যাটমিক মাস কত? সেই অ্যাটমের অ্যাকচুয়াল মাস, ওই অ্যাটমের মাস বাই হচ্ছে কার্বন অ্যাটম যেটা, তার 12 এর 1 এর মাস। এটাই হচ্ছে গিয়ে তোমার রিলেটিভ অ্যাটমিক মাস, এটাই হচ্ছে রিলেটিভ অ্যাটমিক মাস। রিমেম্বার, এটা হচ্ছে রিলেটিভ অ্যাটমিক মাস। তার মানে হচ্ছে যে ধরো তোমার অ্যাটমিক মাস অফ ইউরেনিয়াম is 232। মনে করো অ্যাটমিক মাস অফ ইউরেনিয়াম ইজ ইকুয়াল টু 232। অ্যাটমিক মাস অফ ইউরেনিয়াম ইজ ইকুয়াল টু কি 232, অর্থাৎ ইউরেনিয়ামের অ্যাটমিক মাস হচ্ছে 232। তাহলে কি ব্যাপারটা এই হইল কিনা? ব্যাপারটা তাহলে কি এরকম হয় কিনা যে 232 ইজ ইকুয়াল টু মাস অফ
an uranium atom by mass of 1/12 mass of carbon 12 atom. ঠিক না? Atomic mass of uranium is 232. তাহলে ফলো করো যে তাইলে কি বুঝায় যে 232 ইজ ইকুয়াল টু এটা, 232 ইজ ইকুয়াল টু এটা। এখন এটা যদি অ্যাটমিক মাস অফ ইউরেনিয়াম না হয়ে এমন হইতো যে অ্যাটমিক মাস অফ তোমার সালফার আর হুইচ ইজ 32, অনলি 32, তাহলে আমি কি এই কথা বলতে পারতাম না যে 32 ইজ ইকুয়াল টু এটা? তাহলে সবসময় কি এটা না যে কারো অ্যাটমিক মাস মানে কি এটা, কারো অ্যাটমিক মাস মানে কি এটা। তাহলে তুমি যদি এটা জানো যে 1/12 mass of carbon 12 atom is equal to 1.673 10^24 gram, 10^24 gram। 1/12 mass of carbon 12 atom এর মানে মাসটা কত বলো তো? 1.673 10^24। অর্থাৎ এই এতটুকুর ভ্যালু কত? 1.673 10^24, 1.673 10^24। আচ্ছা আমাকে একটু বলো তো যে 1.673 10^24 এটা চেনা না? এটা আমাদের জানা না? জানা, কিন্তু এইভাবে জানতাম না যেটা 1/12 mass of carbon 12, এইভাবে জানতাম না, কিন্তু জানতাম। কিভাবে জানতাম জানো? এটা হচ্ছে mass of an hydrogen atom, mass of an hydrogen atom, অর্থাৎ এটা একটা হাইড্রোজেন অ্যাটমের মাস। এটা একটা হাইড্রোজেন অ্যাটমের মাস। কেন বুঝো না যে হাইড্রোজেন মাস কত? 1 আর কার্বনের মাস কত? 12। হাইড্রোজেনের মাস কত? 1 আর কার্বনের মাস কত? 12। তাহলে কি তুমি বলতে পারো না যে হাইড্রোজেন ইজ ইকুয়াল টু 1/12 ইনটু কার্বন? হাইড্রোজেন ইজ ইকুয়াল টু কি 1/12 ইনটু কার্বন কিনা বলো? করো। তাহলে দেখো সবকিছু দেখো না মানে একটা জায়গায় চলে আসে। হাইড্রোজেন 1 কার্বন 12, তাহলে হাইড্রোজেন ইজ ইকুয়াল টু 1/12 কার্বন। তাহলে অ্যাকচুয়ালি 1/12 কার্বন মানে নিচে কে আছে জানো? হাইড্রোজেন। কারণ হাইড্রোজেনের মাস হচ্ছে সবচেয়ে কম আর যা হচ্ছে এত। তাহলে কার্বন 1/12 মাস অফ কার্বনটাই হচ্ছে এত, যেটা একটা হাইড্রোজেন অ্যাটমের ইকুয়াল। এন্ড রিমেম্বার ওয়ান থিং, সেটা হচ্ছে এইটা ইজ ইকুয়াল টু 1 AMU মার্ক করতে হয়। এটাকে কি বলে আবার? 1 AMU। AMU মানে অ্যাটমিক মাস ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট, AMU। তাহলে কার্বন 12 এর 1/12 এর মাস ইকুয়াল টু এত, আর সেটাকে আমরা বলি হচ্ছে 1 AMU, কারণ এটা 1। কি করে 1 বললাম না একটু আগে? তাহলে যে কোনো অ্যাটমের অ্যাটমিক মাস তুমি মনে করো জানো, তাহলে তার অ্যাকচুয়াল মাস বের করা পসিবল। কিভাবে? তুমি যদি জাস্ট এইটা দিয়ে মাল্টিপ্লাই করে দাও, এই দেখো মাল্টিপ্লাই, তাহলে কি কি দাঁড়ায় কথাটা? যে মাস অফ এন অ্যাটম ইজ ইকুয়াল টু মাস অফ এন অ্যাটম ইজ ইকুয়াল টু, তাহলে কি মাস অফ এন অ্যাটম ইজ ইকুয়াল টু তার অ্যাটমিক মাস ইনটু 1 AMU, মানে ইনটু হচ্ছে এই যেটা ইনটু 1/12 মাস অফ কার্বন 12 অ্যাটম। তাহলে অ্যাটমিক মাস ইজ ইকুয়াল টু কি? অ্যাটমিক মাস ইজ ইকুয়াল টু কি? মাস অফ এন অ্যাটম বাই 1/12 মাস অফ কার্বন 12 অ্যাটম।
তাহলে মাস অফ এন অ্যাটম ইজ ইকুয়াল টু কি হবে? মাস অফ এন অ্যাটম ইজ ইকুয়াল টু এই দুটো মাল্টিপ্লাই করব, আর এটা তো আমি জানি, আর এটা যদি জানা যায় আমার বা জানা থাকে তাহলে তো হয়েই গেল। এই হচ্ছে আইডিয়া গুলো, রিলেটিভ অ্যাটমিক মাসের আইডিয়া। এটা রিলেটিভ অ্যাটমিক মাসের আইডিয়াটা তাহলে কি হলো আমাদের, যে এন অ্যাটম মানে যে অ্যাটমের রিলেটিভ অ্যাটমিক মাস, যে অ্যাটমের রিলেটিভ অ্যাটমিক মাস তার রিলেটিভ মাসকে আমরা এত দিয়ে ডিভাইড করব, তাহলেই তার রিলেটিভ অ্যাটমিক মাস পাবো। তাহলে আমি যে 232 ইউরেনিয়াম কিভাবে পেয়েছি, 232 ইউরেনিয়াম এভাবেই পেয়েছিলাম। ওকে, আচ্ছা এবার আসো তোমরা একটু জেনে রাখো যে রিলেটিভ অ্যাটমিক মাস অফ ক্লোরিন ইজ ইকুয়াল টু 35.5। relative atomic mass of chlorine is equal to 35.5. relative atomic mass of chlorine is equal to 35.5. এটা কি করে হলো? রিলেটিভ অ্যাটমিক মাস অফ ক্লোরিন 35.5 কি করে হলো, ঠিক আছে, সেটা করব আমরা। এটা তোমরা জেনে রাখবা যে ক্লোরিন হ্যাজ টু আইসোটোপ, একটা 35 আর অন্যটা হচ্ছে 37। তাহলে ক্লোরিনের আইসোটোপ কি আছে? 35 37 35 37। ক্লোরিনের আইসোটোপ ওয়ান আইসোটোপ 35, ওয়ান আইসোটোপ হচ্ছে 37। যেটা 35 আইসোটোপ এটা 75%, আর যেটা 37 আইসোটোপ এটা থাকে 25%। এখন তোমরা হয়তো ভাবতে পারো যে স্যার এটা কি বুঝাচ্ছেন, 75% আর 25% মানে কি? মানেটা হচ্ছে যে এই ওয়ার্ল্ডে আর্থে যত ক্লোরিন আছে, এই আর্থে যত ক্লোরিন আছে সেই ক্লোরিনের মধ্যেই তো এই দুইটা আইসোটোপ আছে নাকি? যত ক্লোরিন আছে তার মধ্যেই তো এই দুইটা আইসোটোপ। তাহলে এই দুইটা আইসোটোপের মধ্যে এইটা হলো মেইন আইসোটোপ যেটা 75%, এটা হচ্ছে যে মানে অ্যানাদার আইসোটোপ যেটা পাওয়া যায় 25%। তোমরা যে আইসোটোপ জানো, তোমরা জানো হাইড্রোজেনের আইসোটোপ 11 12 13। হাইড্রোজেনের আইসোটোপ 11 12 13। এর মধ্যে এই আইসোটোপটাই 99.99%। এই আইসোটোপটাই 99.99%। যার কারণে তোমরা হাইড্রোজেনের মাস কত লেখো? 1 লেখো। তোমরা কি একবার ভেবে দেখছো যে হাইড্রোজেনের তিনটা আইসোটোপ, একটা 1 একটা 2 একটা 3, কিন্তু হাইড্রোজেনের মাস কেন আমরা 1 ধরি? হাইড্রোজেনের যে অ্যাটম গুলো আইসোটোপ একটা 1 এর একটা 2 এর একটা 3 এর, তাহলে আমি কেন 1 ধরি? তার কারণটা হচ্ছে যে এই আইসোটোপটাই 99.99। তার মানে এগুলা ইগনোরেবল, এগুলো নেগলিজিবল, এই জন্য এদেরকে নেগলেক্ট করা হতো। কিন্তু এইটা 75 এটা 25, আমি কি 25 কে নেগলেক্ট করতে পারি? 25 কে কি নেগলেক্ট করা যাবে নাকি? নেগলেক্ট করা যাবে না। তাহলে আমি এই আইসোটোপটাকে কি নেগলেক্ট করতে পারি? পারি না। তাহলে আমি কি ক্লোরিনের মাস 35 বলতে পারি? পারি না। আবার 37ও কি বলতে পারবো? না, তাও পারবো না। তাহলে বলবো কি? তাহলে বলবো স্যার এভারেজ করবো, ঠিক কিনা? তাহলে আমাকে সলিউশন দিবা যে স্যার এভারেজ করেন, ঠিক না শামশের, যে স্যার ও এভারেজ করে দেন। কিন্তু আমি তখন বলবো কি, এভারেজ করলে তো একে ডেপ্রাইভ করা হবে, কারণ এভারেজ করলে দুজন সমান পাইয়ে যাবে, কিন্তু সেটা 75%। এভারেজ যদি করো নর্মাল এভারেজ, তাহলে তো একে ঠকানো হবে না, কারণ সেটা 75%। সে কি মানবে? এটা মানবে না। তখন আমরা কি করছি দেখো, তখন আমরা কি করেছি জানো, যে যেটা 35 তার থেকে নিচে 75%, সহজ কথা, প্লাস যেটা 37 তার থেকে নিচে 25%। এটাই তো সলিউশন। এইটার 75% এর ভ্যালু হচ্ছে 26.25, আর ওইটার 25% এর ভ্যালু হচ্ছে 9.25।
তাহলে টোটাল কত হয় 35.5 পেয়েছো 35.5 এর হিসাব যে কি করে ক্লোরিন 35.5 হয় কি করে ক্লোরিনের রিলেটিভ অ্যাটমিক মাস 35.5 হলো কি করে ক্লোরিনের রিলেটিভ অ্যাটমিক মাস 35.5 হলো তোমার কাছে জানতে চাইবো আমরা তাহলে তুমি সেটা কি করে দেখাবা যেটা আইসোটোপ থেকে পাওয়া যায় এবং এটা তাদের পার্সেন্টেজ অ্যাবান্ডেন্স থেকে পাওয়া যায় এটা তাদের পার্সেন্টেজ অ্যাবান্ডেন্স থেকে পাওয়া যায় আন্ডারস্টুড এবার আসো একটা লাস্ট জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে পার্সেন্টেজ অ্যাবান্ডেন্স অফ আইসোটোপ পার্সেন্টেজ অ্যাবান্ডেন্স অফ আইসোটোপ ধরো তোমাকে আমি বলে দিলাম যে রিলেটিভ অ্যাটমিক মাস অফ কপার ইজ ইকুয়াল টু 63.5 আমি বলে দিলাম যে রিলেটিভ অ্যাটমিক মাস কপারের হচ্ছে 63.5 রিলেটিভ অ্যাটমিক মাস কপারের হচ্ছে 63.5 রিলেটিভ অ্যাটমিক মাস কপারের 63.5 বলে দিলাম আমি আমার এটাও বলে দিলাম যে ক্লোরিনের কপারের দুইটা আইসোটোপ আছে একটা 2963 আর একটা আছে হচ্ছে কপারের 29 তবে 64 এন্ড এটা বলে দিলাম যে এই আইসোটোপটা কত পার্সেন্ট বের করো এটা 25% হলে এটা কি করা যাবে না বলো তাহলে এইটা 25% রেজাল্ট বলে দেওয়া আছে এটা বলে দেওয়া নাই যেটা বলে দেওয়া নাই সেটা x ধরলাম তাহলে একবার চিন্তা করো তো সবাই যে 63 ইন্টু x/100 না ঠিক কিনা প্লাস 64 ইন্টু 25/100 না এটা ইজ ইকুয়াল টু 63.5 কিনা বলো ঠিক কিনা ঠিক লিখেছি কিনা তাহলে এটা পসিবল না Yes, তার sir. মানে কি তার মানে পার্সেন্টেজ দেওয়া থাকলে তুমি মাস বের করতে পারবা মাস বের করতে পারলে একটা পার্সেন্টেজ দিলে আরেকটা পার্সেন্টেজ বের করা যাবে যে ও না আই ডিড মিস্টেক যে স্যার এটা যদি 25 বলে দেন তাহলে 75 হয়েই যায় সরি এরকম বলবোই না কারোটাই বলবো না সরি কারোটাই বলবো না তাহলে কেমনে হলো বুঝো না এই কথাটা যে আমি যদি এটা 25 বলেই দেই তাহলে তো এটা 75 হবেই ঠিক না আসলে আমি কারোটাই বলবো না তুমি এটাকে x ধরবা আর এটাকে 100 মাইনাস x ধরবা ঠিক না ঠিক না বুঝতে পারছো ব্যাপারটা কোনোটাই বলে দিব না তাহলে তো একটা বললে তো আরেকটা হয়েই যাবে তাহলে একটাকে x ধরবা তাহলে আরেকটাকে 100 মাইনাস x ঠিক না তাহলে এটা x হলে এখানে কি স্যার 100 মাইনাস minus কেন x। ওরে বাবা দুইটা মিলে 100 একটা যদি x হয় তাহলে আরেকটা কি হবে ও আচ্ছা বুঝছি। ঠিক না তাহলে যার x তাকে x ধরলাম আর যার 100 মাইনাস x তাকে 100 মাইনাস x ধরলাম ঠিক না এখন তুমি কি বের করবা শেষ পর্যন্ত x এর ভ্যালু না এবং x এর ভ্যালু কত আসবে x এর ভ্যালু আসবে 75 x এর ভ্যালু 75 মানে এই আইসোটোপটা 75% ওই আইসোটোপ কি হবে 25% তাহলে কপার 2963 এটা 75% আর কপার 2964 এটা 25% বুঝতে